বাংলাদেশের পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপকে জিজ্ঞাসাবাদ, টিকবে কি মন্ত্রিত্ব? ইয়েমেনে টানা হামলায় অস্বস্তিতে ইসরায়েল, প্রক্সি নয় আপন শক্তিতে ইসরায়েলকে শায়েস্তার হুঁশিয়ারি ইরানের। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চরম প্রতিশোধের হুঁশিয়ারি, কোথায় যাচ্ছে মস্কো বিরোধী ওয়াশিংটনের ছায়াযুদ্ধ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 400 কোটি পাউন্ড আত্মসাৎ করতে সহায়তার অভিযোগে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বৃহস্পতিবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার। জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট অফিসের একটি টিম। ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে রূপপুরের পারমাণবিক প্রকল্প থেকে শেখ হাসিনার পরিবার ও তৎকালীন মন্ত্রীদের বিরুদ্ধে 3.9 বিলিয়ন পাউন্ড বা 57,000 কোটি টাকার মতো সরিয়ে নেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তদন্তে নেমে এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপের নাম। বর্তমানে তিনি লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের দায়িত্বে আছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া। ভারতে এবার খালিস্তানপন্থী অভিযোগে পাঞ্জাবের 3 যুবককে পুলিশি অভিযানে হত্যা করা হলো উত্তরপ্রদেশে। নিহতদের কাছ থেকে রাইফেল, পিস্তল আর গুলি উদ্ধারের দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। খালিস্তানপন্থীদের জঙ্গি উল্লেখ করে পুলিশি অভিযানে হত্যার ঘটনাটি হয়েছে মুসলিম আর সংখ্যালঘু নির্যাতনের কুখ্যাত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে 3 জঙ্গি গুরুদাসপুর থেকে প্রায় 750 কিলোমিটার দূরে পিলভিট জেলায় গিয়ে স্থানীয় শিখ সম্প্রদায়ের জনবসতিতে আত্মগোপনে ছিল। রবিবার রাতে পাঞ্জাব আর উত্তরপ্রদেশের পুলিশ সদস্যরা পিলভিটে যৌথ অভিযান চালালে স্থানীয় বনাঞ্চলে গোলাগুলিতে 3 জন নিহত হয়। নিহতরা হচ্ছেন গুরবন্দি সিং, বীরেন সিং এবং জসপ্রীত সিং। তাদের বিরুদ্ধে গত এক সপ্তাহে পাঞ্জাবের 3টি থানায় গ্রেনেড ও বোমা হামলার অভিযোগ তুলেছে পুলিশ। গোলাগুলির কথা বলা হলেও পুলিশের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় এই ঘটনায় প্রশ্নের জন্ম দিয়েছে। খালিস্তানপন্থী দমন করতে গিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দীর্ঘদিন ধরেই সমালোচিত নরেন্দ্র মোদীর সরকার। কানাডার মাটিতে খালিস্তানপন্থী নেতা নির্জরকে আর যুক্তরাষ্ট্রে পান্নুকে হত্যার চেষ্টার ঘটনা ফাঁস হলে ভারতের সাথে শুরু হয় চরম কূটনৈতিক টানাপোড়েন, বিশেষ করে কানাডার সাথে ভারতের সম্পর্ক নামে তলানিতে। ফিলিস্তিনে অব্যাহত বর্বরতার প্রতিবাদে ইয়েমেন থেকে চালানো অব্যাহত হামলায় অস্বস্তিতে পড়েছে ইসরায়েল। এতে চরম ক্ষুব্ধ আর বিব্রত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাজায় নৃশংসতার মাত্রাও বাড়িয়েছেন ইসরায়েলি বাহিনী। এমন ঘোলাটে পরিস্থিতিতে এবার ইসরায়েলকে মোকাবেলায় কৌশল পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, আর প্রক্সি বাহিনী নয়, এখন নিজস্ব শক্তিতে শত্রুর মোকাবেলা করবে তেহরান। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইয়েমেনের হামলা ঠেকাতে নড়েচড়ে বসেছে ইসরায়েল। হুথিদের হামলার প্রতিশোধ নিতে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার নেতানিয়াহু বলেন, হুথিদের কারণে বিশ্ব নৌ পরিবহন এবং আন্তর্জাতিক ব্যবস্থা আজ হুমকির মুখে। ইসরায়েলি সেনারা যথাসময়ে তাদের শায়েস্তা করবে। আমরা যেহেতু ইরান সমর্থিত শক্তির বিরুদ্ধে কাজ করছি, তাই হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো ইয়েমেনের এই যোদ্ধাদের শুধু আন্তর্জাতিক শিপিংয়ের জন্য নয়, আন্তর্জাতিক ব্যবস্থার জন্যও হুমকি হিসেবে দেখে। তাই আমরা দৃঢ় সংকল্পের সাথে কাজ করব। সময় লাগলেও তাদেরও অন্যদের মতো ফল ভোগ করতে হবে। এর মধ্যেই গাজায় বোমা হামলা চালিয়ে অন্তত 50 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া হাসপাতাল ও স্কুলগুলো। রবিবার গাজা সিটির একটি স্কুলে হামলা চালিয়ে 8 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। জাবালিয়া ও আল মাওয়াসিতে হত্যা করা হয় 15 জনকে। নুসাইরাত শরণার্থী শিবির এবং কামাল আদওয়ান হাসপাতালও ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি। নৃশংস হামলার মধ্যেই হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, অক্সিজেন এবং ইনকিউবেটর প্রয়োজন এমন শিশুসহ 400 বেসামরিক লোক হাসপাতালটিতে অবস্থান করছে। এই অবস্থায় এটি খালি করা সম্ভব না। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রক্সি বাহিনী কাজ করার বিষয়টি অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইরান কারো সাহায্য নিয়ে শত্রুর মোকাবেলা করে না। তেহরান নিজস্ব শক্তির ব্যাপারে আত্মবিশ্বাসী। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের জন্য হিজবুল্লাহকে প্রস্তুত করার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ইরান। সম্প্রতি তেহরানে একটি অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি। সেখানে তার সাথে খুব আন্তরিক আলাপচারিতায় দেখা গেছে ইসরায়েলি হামলায় নিহত হাসান নাসরুল্লাহর ছেলে মাহাদি নাসরুল্লাহকে। বিশ্লেষকদের ধারণা, হিজবুল্লাহর ভবিষ্যৎ নেতা হিসেবে মাহদিকেই নিজের হাতে গড়েছেন আলী খামেনি।
হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। দিনে দিনে আরও আগ্রাসী হয়ে উঠতে থাকা ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে আর এক নাসরুল্লাহ তৈরির প্রকল্প হাতে নিয়েছে ইরান। এ লক্ষ্যে ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ছেলেকেই বেছে নিচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলমান ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে তেমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। সম্প্রতি খামেনির সাথে নাসরুল্লাহর ছেলে মাহাদি নাসরুল্লাহর সাক্ষাৎ ঘিরে হিজবুল্লাহর আগামী দিনের নেতা নির্বাচন বিষয়ে নানান আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়েছে। এ থেকে অনেকেই ধারণা করছেন খামেনি নিজ হাতে মাহাদিকে হিজবুল্লাহর নতুন নেতা হিসেবে পথ দেখাচ্ছেন। মিডল ইস্ট মনিটর সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, রবিবার তেহরানে বিশেষ একটি ইসলামী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খামেনি। বক্তব্যে লেবাননের উত্তাল সময়ে জন্ম নেয়া হিজবুল্লাহকে জায়নবাদীদের বিরুদ্ধে শক্তিশালী এক প্রতিরোধ বাহিনী হিসেবে প্রশংসা করেন তিনি। ওই অনুষ্ঠানে গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান নাসরুল্লাহর ছেলে মাহাদি। এ সময় তাকে বিশেষ একটি কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। এই পাগড়িকে বিবেচনা করা হয় নেতৃত্বের প্রতীক হিসেবে। এর আগে ১৯ ডিসেম্বর খামেনির তত্ত্বাবধানে বাবা নাসরুল্লাহর উত্তরাধিকার ওই কালো পাগড়ি পরানো হয় মাহাদিকে। আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী ওই পাগড়ি মাহাদিকে পরানোর বিশেষ তাৎপর্য আছে বলে অভিমত অনেক বিশ্লেষকের। এটি মাহাদিকে হিজবুল্লাহর উত্তরাধিকারী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ বলেই ধারণা তাদের। একই সাথে ইরান যে মিত্রশক্তিগুলোকে নিয়ে নতুন করে আঞ্চলিক প্রভাব বিস্তারে তৎপর, এটি তারও বার্তা। ইরানি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাগড়ি হস্তান্তরের ওই অনুষ্ঠানে অংশ নেয়ার প্রস্তুতি হিসেবে বেশ কয়েকদিন আগে থেকেই তেহরানে অবস্থান করছেন মাহাদি। পাগড়ির উত্তরাধিকারকে ঐতিহ্যগতভাবে বিশেষ তাৎপর্যবাহী মনে করা হয়। এর হস্তান্তর এই বার্তাই দেয় যে প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকারের অংশ হিসেবেই প্রতিরোধ লড়াই চলবে। গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দাহিয়ে শহরে হিজবুল্লাহর সদর দপ্তরে ব্যাপক বিমান হামলা চালিয়ে হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। বাবার এই করুণ মৃত্যু ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের ভুক্তভোগী মাহাদি আগামীতে জায়নবাদের বিরুদ্ধে আরও শক্তিশালী ও মারাত্মক এক নেতা হিসেবে আবির্ভূত হতে পারেন বলে মনে করছেন অনেকেই। খামেনি সেই পথই প্রশস্ত করছেন। হিজল জুবায়ের, বাংলা ভিশন। পানামা খাল আবার দখলের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, পানামা যদি গুরুত্বপূর্ণ এই জলপথ ঠিকঠাক ব্যবস্থাপনা করতে না পারে, তাহলেই কেবল এমন চরম সিদ্ধান্ত আসতে পারে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মালামাল পরিবহনে এই খালে চীনের প্রভাব বাড়াতে থাকায় কি এমন পদক্ষেপে এগোচ্ছেন ট্রাম্প? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া এই খালের প্রধান ব্যবহারকারী। তবে সাম্প্রতিক সময়ে এই খাল দিয়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে মালামাল পরিবহনের ক্ষেত্রে বেড়েই চলেছে চীনের প্রভাব, আর সেটিই এখন ট্রাম্পের জন্য দুশ্চিন্তার কারণ। সেই জের ধরেই এবার মধ্য আমেরিকার দেশ পানামার বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পানামা খাল ব্যবহারের জন্য অতিরিক্ত ফি আদায় করছে দেশটি। এমনকি মার্কিন মিত্র পানামার কাছ থেকে খালটির নিয়ন্ত্রণ ভার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দিয়েছেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার এক জনসভায় পানামা খাল ইস্যুতে এক দীর্ঘ বক্তৃতা দিয়েছেন ট্রাম্প। Are not followed, then we will demand that the Panama Canal be returned to the United States of America. পানামা কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি ভুল হাতে এই খালটি পড়তে দেবেন না। পানামা খালে পণ্যবাহী জাহাজ পরিচালনায় চীনের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে তিনি বলেছেন, এই খালের ব্যবস্থাপনার দায়িত্ব পানামার, চীন বা অন্য কারো নয়। যদি পানামা নিরাপদ, দক্ষ ও বিশ্বস্ত পরিচালনা নিশ্চিত করতে না পারে, তবে আমরা কোনোরকম প্রশ্ন ছাড়াই পানামা খালের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাব।
পানামা খাল খননের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল। মূলত যুক্তরাষ্ট্রই খালটি নির্মাণ করে বেশ কয়েক দশক ধরে এটির আশেপাশের এলাকায় প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে। এরপর কিছুদিন পানামার সঙ্গে যৌথভাবে খালটি পরিচালনার পর 1999 সালে যুক্তরাষ্ট্র সরকার এটির নিয়ন্ত্রণ পুরোপুরি পানামার কাছে ছেড়ে দেয়। বিশ্বের সবথেকে বড় দুই মহাসাগরকে যুক্ত করেছে এই পানামা খাল, সেই সাথে আলাদা করে দিয়েছে দুই মহাদেশকে। বৈশ্বিক নৌ পরিবহনের প্রায় 5% হয়ে থাকে পানামা খাল দিয়ে। এই খালটির কারণে এশিয়া এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে চলাচলকারী জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার বিপজ্জনক পথ অতিক্রম করতে হয় না। আর তাই বিশ্ব বাণিজ্য তো বটেই, আঞ্চলিক ভূ রাজনীতিতেও অনেক গুরুত্বপূর্ণ এই পানামা খাল। গত অর্থ বছরে পানামা খাল কর্তৃপক্ষ এখান থেকে $500 কোটিরও বেশি রাজস্ব আয় করেছে। ফলে এই খালকে কেন্দ্র করে চীনের তৎপরতায় উদ্বিগ্ন হচ্ছেন ট্রাম্প। পানামা খাল নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্র নীতিতে একটি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দেশের প্রায় 1000 কিলোমিটার ভেতরে ড্রোন হামলা চালানোয় প্রতিশোধের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন ধংসের মাত্রা বাড়বে ইউক্রেনে। পাল্টাপাল্টি হামলায় আর হুমকিতে দীর্ঘমেয়াদী এই যুদ্ধকে শুধু দুই প্রতিবেশীর লড়াই বলতে নারাজ বিশ্লেষকরা। তাদের মতে ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার বিরুদ্ধে চলছে আমেরিকা ও ইউরোপের মিত্র দেশে ছায়াযুদ্ধ। ক্ষয়ক্ষতি কিয়েভ আর মস্কোকে বহন করতে হলেও অস্ত্র বাণিজ্যে ফায়দা লুটছে পশ্চিমা ব্লকের অনেক দেশ। সবকিছু মিলে কোন দিকে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। প্রতিদিন জটিল আকার ধারণ করছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি। 2022 সালে যখন শুরু হয় সংঘাত, তখন ধারণা করা হয়েছিল রুশ দাপটে উড়ে যাবে ইউক্রেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আমেরিকা ও ইউরোপীয় মিত্রদের সামরিক সহায়তা নিয়ে প্রায় 1000 দিন পরেও টিকে আছে জেলেনস্কির বাহিনী। কিন্তু দুই দেশেই লেগেছে যুদ্ধের জোর ধাক্কা। অমীমাংসিত এই পরিস্থিতির শেষ হবে কবে? বিপুল ক্ষয়ক্ষতি নিয়েও কেন লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়া? আন্তর্জাতিক অঙ্গনের তীব্র আপত্তি, অর্থনৈতিক অবরোধ, সম্পত্তি বাজেয়াপ্ত, ব্যাংক হিসাব আটকে দেয়া সহ নানা বাধা মাথায় নিয়েও ইউক্রেনে যুদ্ধ চালু রেখেছেন পুতিন। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে মনে করেন স্বেচ্ছায় শুরু করলেও এখন তিনি বাধ্য হচ্ছেন ময়দানে থাকতে। কারণ ইউক্রেনকে মাঝখানে রেখে পর্দার আড়াল থেকে মূলত লড়াই চালাচ্ছে আমেরিকা ও ইউরোপ। সামরিক ও অর্থনৈতিক দিক থেকে রাশিয়াকে দুর্বল করাই এই ছায়াযুদ্ধের মূল লক্ষ্য। রাশিয়া ইউক্রেন সংঘাত চালু রাখার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ অস্ত্র ব্যবসা। আমেরিকা ও ইউরোপের সামরিক অস্ত্র ব্যবসায়ীরা পাচ্ছেন ব্যাপক মুনাফার দেখা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে 2014 থেকে 2018 সাল পর্যন্ত ইউরোপের দেশগুলোতে যুদ্ধে যে পরিমাণ অস্ত্র আমদানি হতো, 2019 থেকে 2023 সাল পর্যন্ত তার পরিমাণ বেড়েছে 2 গুণের বেশি। এর বড় একটি লাভের অংশ ঘরে তুলেছে আমেরিকা। দেশটির রপ্তানি 17% বাড়লেও 53% হ্রাস পেয়েছে রাশিয়ার অস্ত্র ব্যবসা। 2019 সালে 31টি দেশে সামরিক অস্ত্র বিক্রি করত মস্কো। 2023 সালে সেই সংখ্যা নেমেছে মাত্র 12তে। যুদ্ধের তৃতীয় বছরে এসে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বেড়েছে আকাশপথে ইউক্রেনের হামলা। সীমান্ত থেকে রাশিয়ার প্রায় 1000 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। ঘটনার জেরে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছোড়ারও হুমকি দিয়েছিলেন তিনি। চলমান যুদ্ধে ইউক্রেনের পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান সহ আরও পশ্চিমা ব্লকের দেশ। বৈশ্বিক আকার ধারণ করায় চ্যালেঞ্জের মুখে পড়ে আন্তর্জাতিক অর্থনীতি। এখনও কাটেনি সেই ক্ষতির রেশ।
ইউক্রেনে ক্রমবর্ধমান হারে বাড়ছে রাশিয়ার ভূমি দখল ও নিয়ন্ত্রণের পরিমাণ। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই তারা দখল করে নিয়েছে 1000 বর্গ কিলোমিটার এলাকা। অভিযানের গতি ধীর হলেও থামার কোনো লক্ষণ নেই মস্কোর। নিজের অস্তিত্ব ও স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য দাঁত কামড়ে পড়ে থাকতে চাইবে ইউক্রেন। শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে রুশ মার্কিন এই ছায়াযুদ্ধ, সেটা নিয়ে এতদিন পরে এসেও কোনোভাবেই কাটছে না অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে পাতাল রেলের প্ল্যাটফর্মে আগুনে পুড়িয়ে এক নারীকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় রবিবার সকাল 7:30টার দিকে পাতাল রেল বা সাবওয়ের প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকার সময় ওই নারীর শরীরে আগুন দেয়া হয়। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানানো হয়েছে আগে থেকেই ওই নারীর সাথে পরিচয় ছিল তার। একটি লাইটার দিয়ে ঘুমন্ত ওই নারীর পোশাকে আগুন ধরিয়ে দেয়া হলে দ্রুত তার শরীরে আগুন ছড়িয়ে পড়ে। পাতাল রেলের কর্মকর্তারা দ্রুতই আগুন নেভাতে পারলেও ওই নারী ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে পালানো অগ্নিসংযোগকারীকে স্কুল পড়ুয়া 3 জন শিক্ষার্থীর সহায়তায় আটক করা হয়। জরুরি সেবা নাম্বারে ফোনে পাওয়ার সূত্র ধরেই ওই ব্যক্তিকে আরেকটি পাতাল রেল থেকে ধরা হয়। তার পকেট থেকে অগ্নিসংযোগে ব্যবহার করা লাইটারটিও জব্দ করেছে পুলিশ। সে গুয়েতেমালা থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা অভিবাসী। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।